জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন ভাই। আক্তার হোসেন ভাইয়ের সংগ্রাম দীর্ঘদিনের, যারা 18 আন্দোলনের পর থেকে যুক্ত ছিলেন রাজনীতিতে, তারা আক্তার হোসেন ভাইকে খুব ভালো করেই ছিলেন। সে একেলাই একটা পাহাড় সময়ে দাঁড়িয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদের মাঝে আমি আহ্বান করব আপনাদের সবার মাঝে কথা বলার জন্য আমাদের বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন ভাইকে। স্বাগতম স্বাগতম ভাই। আক্তার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। 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 আপনার হাত সাইড আনতে হবে। আমরা ধৈর্য ধরে একটা কথা হয়তো গুরুত্বপূর্ণ কথা, আমরা ধৈর্য ধরে সবাই শুনি। অত্যন্ত বেদনাময় একদিনে আমরা এখানে একত্রিত হয়েছি। খেয়াল করে নিয়েন। আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, এবং আজ যাদের স্মরণে আমরা এখানে একত্রিত হয়েছি। এক যুগ আগে আজকের এই দিনে এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলকে আমরা আজকের এই আয়োজন থেকে শ্রদ্ধা ভরে তাদেরকে আমরা স্মরণ করছি। সুপ্রিয় বন্ধুগণ, বাংলাদেশের মানুষেরা তারা খুব বেশি শিক্ষিত মানুষ নন। শিক্ষা দীক্ষা অর্জন করার পর সরকারি চাকরি করে তাদের পেট চলবে, পরিবারের ভরণ পোষণ চলবে, এই সক্ষমতা বাংলাদেশের অধিকাংশ মানুষের নাই। বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের মানুষ শ্রমিক মানুষ, বাংলাদেশের মানুষ মজুর মানুষ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সেই শ্রমিকেরা, সেই শ্রমিকেরা নিরাপদে তাদের কর্মস্থলে তাদের শ্রম জীবনকে অতিবাহিত করতে পারবেন, এই নিশ্চয়তাটুকুও আমাদের সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলাদেশে রানা প্লাজার মতো যে দুর্বিষহ ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে শ্রম বিপর্যয়ের যতগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলোর মধ্যে সব থেকে বিভৎসতম উদাহরণ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশের শ্রমিকদের নিরাপদ কর্মস্থল এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে নাই। শ্রমিকদের যে নিরাপদ কর্মসংস্থান কর্মস্থলের ব্যবস্থা করা গেল না, সেটার পিছনে সব থেকে বড় দায়ী বাংলাদেশের দুর্বৃত্ত, বাংলাদেশের নষ্ট, বাংলাদেশের পচে গলে যাওয়া রাজনীতি। রানা প্লাজার শ্রমিকদেরকে যে জীবন দিতে হলো, এই জীবন দেওয়ার পিছনে সব থেকে বড় দায়ী বিষয় কিন্তু এই রানা প্লাজার যে মালিক, সেই সোহেল রানা। সেই সোহেল রানা তার রাজনৈতিক দাপটে গায়ের জোরে আগের দিন 23শে এপ্রিল যখন একটা পিলারে ভাঙনের কথা ছড়ালো, সাংবাদিক নাজমুল ভাই এসে সেটা রিপোর্ট করলেন। তারপরেও গায়ের জোরে পরের দিন 24 তারিখ গার্মেন্টস খোলা রাখার রায়টা দিয়েছিল, হুকুমটা দিয়েছিল। কিন্তু ওই সোহেল রানা, তার পেছনে সব থেকে বড় দায়ী বিষয় ছিল সোহেল রানার রাজনৈতিক ক্ষমতা। আওয়ামী লীগ সরকার তার রাজনীতিকে এমন ভাবে দুর্বৃত্ত করেছিল, সেই দুর্বৃত্তায়নের ফাঁদে পড়ে
বাংলাদেশের শ্রমিকদেরকে রানা প্লাজায় জীবন দিতে হয়েছে। যদি রানা প্লাজার রানার কাছে আওয়ামী ক্ষমতা কুক্ষিগত না থাকতো, তাহলে সেই দিনের মতো করে আমার শ্রমিক ভাইদেরকে এই ঘরে ঘরে আর জীবন দিতে হতো না। করলো তাদেরকে অনুমতিটুকু দিল না, কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে দুর্বৃত্তায়ন করেছিল, রানা প্লাজার ঘটনার মধ্য দিয়ে সে দুর্বৃত্তায়নের প্রকাশ যাতে আন্তর্জাতিক মিডিয়ায় আন্তর্জাতিক সমাজে না ঘটে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম তারা পরিচালনা করতে দেয় নাই। তারপরে ঘটনা আরো বিভৎস, এখানে মানুষের আহত হয়েছেন, হয়তো সেখানে তাদের জীবন প্রদীপ এখনো নিভে যায়নি, কিন্তু সেই মানুষগুলোকে তাদেরকে উদ্ধারের নাম করে তাদের লাশগুলোকে গুম করার মেকানিজম তৈরি করেছিল এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ইনাম। সেই ইনামেরা, সেই সোহেল রানারা রানা প্লাজার মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের শ্রমিক হত্যার তারা মহোৎসব করেছিল। আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দুর্বৃত্ত রাজনীতির সুবিধা নিয়ে আওয়ামী লীগের রাজনীতির যাতা করে মানুষকে পিষ্ট করে শুধু শ্রমিকরাই এখানে হতাহত হয় নাই, সারা দেশের যারা আছে তাদেরকেও সময়ে সময়ে জীবন দিতে হয়েছে। আমরা খেয়াল করে দেখি, সাংবাদিক নাজমুল যখন এই বিষয়টা নিয়ে নিউজ করছেন, জনগণের কাছে রানা প্লাজার ঘটনাকে উন্মোচন করছেন, তখন নাজমুলকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া হয়েছে, তাকে এই ঘটনার মধ্য দিয়ে এই ঘটনা স্বরূপ উন্মোচন